শুভ সকাল সবাইকে টেক্সটাইল এন্ড অ্যাপারেল মার্চেন্ডাইজিং এর সপ্তম লেকচারে স্বাগত। আজকে থেকে আমরা মার্চেন্ডাইজিং এর ইনডেপথ ডিসকাশন শুরু করব। এর আগে মার্চেন্ডাইজিং নিয়ে আপনারা ওভারঅল আইডিয়া পাইছেন আর হচ্ছে অ্যাপারেল বিজনেস নিয়ে আমরা কথাবার্তা বলছি, ওইটার উপর আপনারা মিড টার্ম এক্সামও দিচ্ছেন। আচ্ছা, তো মার্চেন্ডাইজ মানে তো কি, এটা আপনারা জানেন মার্চেন্ডাইজ মানে কি? আবেদনী করতে হচ্ছে কেনা বেচা, শুধু মার্চেন্ডাইজ বলে না যে বিভিন্ন ইনফ্লুয়েন্সার যারা ইউটিউব ইনফ্লুয়েন্সার বা ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, যে উই আর ড্রপিং আওয়ার নিউ মার্চেন্ডাইজ উইদিন আ উইক, গ্র্যাব ইউর মার্চেন্ডাইজ বাই আ উইক, এটা লিমিটেড এডিশন। মার্চেন্ডাইজ সব দিক ফলো করে না, ইনফ্লুয়েন্সাররা কি বলে, তারা নিজেরা মাঝে মাঝে নিজেদের প্রোডাক্ট বের করে না, যে ওর নিজের, যেমন ওই পিউডাইপাই আছে বা হচ্ছে যারা এমনি প্রফেশনাল ইউটিউব করে কি, মিস্টার বিস্ট আছে, ওরা ওদের গেঞ্জি বা হুডি ওগুলো ছাড়ে না। হ্যাঁ, যে আমি নতুন মার্চেন্ডাইজ ছাড়ছি, ওটা লিমিটেড এডিশন, তাড়াতাড়ি নিয়ে নাও। মার্চেন্ডাইজ মানে হচ্ছে মার্চেন্ডাইজ আর দ্য প্রোডাক্ট দ্যাট দ্য এন্টারপ্রেনর ডিলস অন এ কমার্শিয়ালি ভায়াবল স্কেল। কমার্শিয়ালি ভায়াবল স্কেল বলতে কি বোঝাচ্ছে? লিমিটেড কিছু না, এখানে কমার্শিয়ালি ভায়াবল স্কেল বলতে বোঝাচ্ছে যে কমার্শিয়ালি ভায়াবল স্কেল তার মানে হচ্ছে এত, মানে মিনিমাম এমন কোয়ান্টিটি হইতে হবে যেটা আমি কমার্শিয়ালি অ্যাফোর্ড করতে পারতেছি, মানে আমি দাম করতেছি না বা আমার লস হচ্ছে না। মার্চেন্ডাইজ হচ্ছে এমন প্রোডাক্ট যেটা এই এন্টারপ্রেনর মানে কি, যারা হচ্ছে ব্যবসায়ী, সোজা বাংলায় এখানে ব্যবসায়ী হিসেবে উদ্যোক্তা আর কি, যে তারা হচ্ছে এটা বাজারে ছাড়তেছে বা ডিল করতেছে, এটা নিয়ে কেনা বেচা করতেছে, যাতে করে ওর অন্তত মানে লস হচ্ছে না। কমার্শিয়ালি ভায়াবল, যেটা ওর জন্য কমার্শিয়ালি ও অ্যাফোর্ড করতে পারতেছে বা যেটা করে ওর লস হচ্ছে না। মার্চেন্ডাইজ হচ্ছে প্রোডাক্ট। আর মার্চেন্ডাইজিং হচ্ছে যে আপনি যেটা এক্সপ্লেন করতেছিলেন, মার্চেন্ডাইজিং হচ্ছে প্রসেসটা, এই প্রসিডিউরটা। তাহলে স্যার এক কথায় বাংলাতে মার্চেন্ডাইজ কি বলা যায়? এই এক ধরনের প্রোডাক্ট। পণ্য, হ্যাঁ, যেই পণ্যটা, মার্চেন্ডাইজিং হচ্ছে ওই পণ্যটা ডিল করার যে পুরো প্রসিডিউরটা, আর যে করে মার্চেন্ডাইজিং। সে হচ্ছে মার্চেন্ডাইজার। যদি ব্যাকরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি, এই জিনিসটা বুঝছেন তো পুরোটা? মার্চেন্ডাইজও নাম, মার্চেন্ডাইজারও নাম, মার্চেন্ডাইজিংটা ভার্ব। এই প্রক্রিয়াটা হচ্ছে মার্চেন্ডাইজিং, আর মার্চেন্ডাইজার হচ্ছে যে এই প্রক্রিয়াটা করে সার্টেন পণ্য তৈরি করতেছে, পণ্য তৈরি করে সেটা আবার সে ব্রোকারিও করতেছে, মধ্যস্থতা করতেছে। আর এই কি বলে, আর এই পণ্যটা হচ্ছে মার্চেন্ডাইজ। পণ্যটা হয়তো আপনারা এই জিনিসটা যেটা বুঝলাম যে এখানে একটা গ্যাপ ছিল, যে মার্চেন্ডাইজ বলতে যে পণ্য বোঝায়, এটা আশা করি এখন ক্লিয়ার হয়ে যাবে। সেরকম ধারণা ছিল, এক্সামেও লিখছিলাম এরকম যে মার্চেন্ডাইজিং, যারা মার্চেন্ডাইজার তারা মার্চেন্ডাইজিং নিয়ে মানে কাজ করে, মানে মার্চেন্ডাইজ নিয়ে কাজ করে, এরকম টাইপের কিছু লিখছিলাম। এটা ফ্লো দিয়ে বোঝাই, যদি এটা ফ্লো দিয়ে বোঝাই, এই মার্চেন্ডাইজার এটাকে আমি ওয়ান দিয়ে করতেছি, ক্যারেক্টারাইজ করতেছি, এটা টু দিয়ে, থ্রি দিয়ে। মার্চেন্ডাইজার ওয়ান, সে এই টু প্রসেসের মধ্যে দিয়ে গিয়ে থ্রি প্রডিউস করতেছে। ব্যাপারটা বুঝতে পারছেন? সে নিজে মার্চেন্ডাইজ প্রডিউস করতেছে বা করাচ্ছে।
সেটা রিলিংসটা সে এনশিওর করতেছে। স্যার মার্চেন্টাইজের এক নম্বর ইয়াতে যাবে না। মার্চেন্ডাইজারই এক নম্বর, বুঝলেন না? মানে মার্চেন্ডাইজার আছে, সে নিজে হচ্ছে পুরো ব্যবস্থাটা দেখতেছে, পুরো মার্চেন্ডাইজিং প্রসেসটা দেখতেছে। আর মার্চেন্টাইজটা হবে না। সে পণ্য যেটা, পণ্যটা প্রডিউস করতেছে, মার্চেন্ডাইজিং প্রসেসটার মধ্যে দিয়ে গিয়ে সে মার্চেন্ডাইজ ওই পণ্যটা প্রডিউস করতেছে। এই জিনিসটা বুঝে গেছে? কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এবার এই কনসেপ্টটা মোটামুটি জরুরি যে কোনো বিজনেসের ক্ষেত্রে। ফাইবার কনসেপ্ট, স্ক্রিনে থাকতেছে কোনো কি বের হয়ে যাচ্ছে? এই এক লাইনগুলো আমি জাস্ট এক্সপ্লেন করে দেবো, বাকিটা আপনাদের মধ্যে শুনবো। রাইট প্লেস বলতে এখানে কি বোঝাচ্ছে? দ্য মার্চেন্ডাইজ মানে কি? মার্চেন্ডাইজ বলতে হ্যাঁ প্রোডাক্ট, এক্স্যাক্টলি, শুড বি অ্যাট দ্য রাইট প্লেস হোয়ার ইট ইজ ইন্টেন্ডেড টু বি। ঠিক আছে? এই লাইনটা নিয়ে কোনো কনফিউশন আছে? না। কনফিউশন থাকলে ক্লিয়ার করেন, না হয় পরে এরপর আপনাদেরকে জিজ্ঞেস করবো। রাইট কোয়ালিটি, ইট শুড বি কমপ্লায়েন্ট উইথ দ্য কোয়ালিটি স্ট্যান্ডার্ড। কমপ্লায়েন্ট, এই কমপ্লায়েন্ট হচ্ছে কমপ্লায়েন্স ওয়ার্ডটা বারবার শুনুন না, কমপ্লায়েন্স, এই কমপ্লায়েন্স থেকে কমপ্লায়েন্ট আসছে। অ্যালাইন মানে তো বুঝেন, অ্যালাইন হওয়া, সোজা সোজা বলতে হ্যাঁ মানে নীলা, মিলানো। যে যে ইয়েগুলা কোয়ালিটিটা, কোয়ালিটির যে স্ট্যান্ডার্ড আছে সেটার সাথে আমার এই মার্চেন্ডাইজের কোয়ালিটিটা কি অ্যালাইন হতে হবে। যে আমার মিনিমাম স্ট্যান্ডার্ড যেটা, কথার কথা, আপনারা যদি এইচএসসি পাস না করতেন তাহলে কি আপনারা ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতাটা অর্জন করতে পারতেন? তো মার্চেন্ডাইজ যেটা, পণ্য যেটা, সেটাকে ওই নির্দিষ্ট একটা কোয়ালিটি মেইনটেইন করার পরে কোয়ালিটি টেস্ট ওটা কোয়ালিফাই করে তাকে আসতে হবে। ওকে, রাইট কোয়ালিটি নিয়ে কোনো কোশ্চেন আছে? রাইট কোয়ান্টিটি, টু ডিসপ্যাচ রাইট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট হোয়াট বায়ার অর কাস্টমার অর্ডার। টু ডিসপ্যাচ, ডিসপ্যাচ মানে ডেলিভার বা তৈরি করে বুঝাই দেওয়া, যে সঠিক পরিমাণ, সঠিক পরিমাণের প্রোডাক্টটা বুঝাই দেওয়া। যেমন আপনারা তো হচ্ছে এরকম প্রিন্টিং ওয়ার্কশপ বা, আচ্ছা প্রিন্টিং ওয়ার্কশপের কথা বাদ দিই, আপনারা হচ্ছে ওই যে আরশিনগর যে গেছিলেন ওইটার টি শার্টের ব্যাপারটা কারা দেখছিলেন? হচ্ছে আমাদের 12 ব্যাচ থেকে গেছিলাম। 12 ব্যাচকে দিয়েছিলেন তো আমরাও করছিলাম একটা টি-শার্ট হ্যাঁ আগে। আমরা করছি, তার আগে আমরা আচ্ছা, আপনারা কোথা থেকে অর্ডার দিয়েছিলেন? আমরা হচ্ছে আরেক ফ্রেন্ডের মাধ্যমে আমাদের 14 নম্বরে এক ফ্রেন্ডের মাধ্যমে। তো তাকে একটা নির্দিষ্ট তারিখ বলে দিয়েছেন আর একটা নির্দিষ্ট পিস বলে দিয়েছেন, সে কি নির্দিষ্ট তারিখের ভিতর দিতে পারছে? হ্যাঁ, নির্দিষ্ট পিস দিতে পারছে? না নির্দিষ্ট পিস দিতে পারেন, কম দিছি, কম দিয়েছে। কম দিছি। আচ্ছা, 2-1 পিস কম। হ্যাঁ, তো এই যে এখানে সে রাইট কোয়ান্টিটি দিতে ব্যর্থ হয়েছে, এবং আমি এতটুকুতে আন্দাজ করে বলতে পারি যে সে হয়তো রাইট কোয়ালিটি দিতেও ব্যর্থ হয়েছে। হ্যাঁ, রাইট কোয়ালিটি, কারণ প্রিন্টিং কোয়ালিটির বাজে ছিল। কারণ আপনারা প্রিন্টিং ওয়ার্কশপে কি সরাসরি গেছেন, গিয়ে প্রিন্টিং ওয়ার্কশপে টাইম স্পেন্ড করছেন? আমাদের ফ্যাক্টরি একটু দূরে ছিল, এই জন্য আমরা যাই। আচ্ছা, তো আমি তো সরাসরি প্রিন্টিং ওয়ার্কশপেও সময় দিছি, প্রিন্টিং ওয়ার্কশপ নিয়ে আমার ভালো আইডিয়া আছে। এরকম এই যে আপনাদের যেমন 7টা সেলাই মেশিন আছে, প্রিন্টিং ওয়ার্কশপে কি কোনো কাঠামো দেখছেন ওগুলো কিরকম হয়? না স্যার, এমনি নরমাল যে ছবিতে ভিডিওতে দেখছেন না, এটা তো ইয়ে টেবিল, প্যাটার্ন টেবিল। না না নিচে না, না, চালাই মনে হয় তো।
আমাদের এমনি নর্মাল ইয়াতে 10 নম্বরের মাঝে মাঝে দেখতে পাওয়া যায় কিছু বক্স থাকে হ্যাঁ স্যার ওর 14 উপরে এই যে তলায় আছে। ইয়াটা মানে টি শার্টটা বা ইয়াটা পিছায় ওর বক্সের উপর মানে ফ্রেমটা বসায় ওর উপরে ইয়া দিয়ে রং স্যার, দিয়ে 14 তলা আছে। চেয়ারের যে বোর্ডগুলোর মতো প্রত্যেকটা খালি খালি টেবিল থাকে, গেঞ্জিটা জাস্ট মাঝখান দিয়ে বসে। স্যার ওটা তো ডিজিটাল না। না, ম্যানুয়ালটারই কথা বলছি, ছোট। স্যার আমাদের 14 তলা আছে স্যার। হ্যাঁ 14 তলায় কিছু ফ্রেম আছে ফ্রেম আছে আমাদের। ছোটবেলা তো ফ্রেম আছে, ফ্রেম না, আমি ইয়ের কথা, স্ট্যান্ডের কথা ও বলছি। আচ্ছা। জি স্যার স্ট্যান্ড চিনছি স্যার। ওটা প্রিন্টিং এর তো আমি ইয়ে করছিলাম, ডিসপ্লে করছিলাম। আমাদের ফ্রেম শুনে একটা বলছি স্যার, সবকটা নিয়ে গেছি। জি স্যার জি স্যার এরকম টেবিল কোনো যে ওয়েল্ডিং ওয়ার্কশপ আছে না, ওরকম কোথাও গিয়ে যদি বলেন যে আমার এরকম 20টা ফ্রেম সহ টেবিল বানিয়ে দিতে হবে, সাইজ হতে হবে 10x12 ফিট, বা হচ্ছে 10x12 ফিট না 6x12 ফিট। 20/15। হ্যাঁ, এটা তো 20 ইঞ্চি বাই 15 ইঞ্চি একটা বোর্ডের সাইজ। তো এটা ম্যাকটাপ করে যে হ্যাঁ আমার এরকম সাইজে গোল করে ঘুরে আমি যাতে মারতে পারি, ওইরকম সেটআপে আমার তৈরি করে দিতে হবে। আচ্ছা, এটা হচ্ছে স্যার সাইজের উপরও তো ডিপেন্ড করে, এক্সেল বা না, সাইজের উপর ডিপেন্ড করে না, এখানে সবচেয়ে বড় সাইজটাই বানানো হয়, ঠিক আছে? বড় সাইজটা বানানোর পরে যদি খুবই ছোট হয় গেঞ্জি, বাচ্চাদের গেঞ্জি, তাহলে ওইটার ভিতর দিয়ে পরানো যায় না। সচরাচর এম থেকে ডাবল এক্সেল পর্যন্ত পরানো যায়, ওই বোর্ডটা ওইরকম হয়। সবচেয়ে বড় না, মানে বোর্ডটা হচ্ছে এম সাইজকে কভার করতে পারে মতো ওইরকম সাইজের হয়। আর এরপরে যদি আমি ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেলও দিই, তাহলে তখন এটা কি হয়, দুই সাইডে ড্রেপ হয়ে যায়। হ্যাঁ কারণ আমি তো ডিজাইনটা বসাবো আমার কলারকে কেন্দ্র বানাই, কলার সেন্ট্রিক করে, ব্যাপারটা বুঝতেছেন? মাঝখান দিয়ে আমার ডিজাইনটা বসানো হয় সবসময়। এটা আর হচ্ছে নিট ফেব্রিকটা আমাদের একটু ইয়া ওই তার স্ট্রেচেবিলিটি থাকে। আর আরেকটা ব্যাপার হচ্ছে এই ডিজাইনটা 99% অফ দ্য কেসে ডিজাইনটার সাইজ কতটুকু হয়, কতটুকু বেশি হয় না, এটা একটু বলেন তো দেখি। স্যার একটু ভেরি করে স্যার, লোগোর ক্ষেত্রে একরকম হয় আমাদের। না, logo না, সর্বোচ্চ বলতেছি। এখানে যে প্রিন্টগুলো থাকে না মানে কত বেশি হয় না সচরাচর। সাইজটা একটু ঠিক লাগে। এই যে A4 সাইজের যে পেপারটা আছে না আপনাদের সামনে, এই A4 সাইজের পেপারে এই সব ডিজাইনগুলো করা হয় বা করে। কারণ সব দোকানের লেটার, আর এটা তো নর্মাল কাগজেও করে না, এটা হচ্ছে সাবলিমেশন পেপারে প্রিন্ট করতে হয়, করে সেইটা দিয়ে শর্ট নিতে হয়। তার মধ্যে ওই প্রসিডিউর আপনাদের সাথে ডিসকাস করিনি, আপনাদের সাথে করি না না। স্যার, তো শর্ট নেওয়ার জন্য সাবলিমেশন পেপার লাগে, আর সাবলিমেশন পেপার হচ্ছে ওই A4 সাইজেরই হয়। আমার নিজের কাছেও আমার নিজের জন্য যেগুলো করছিলাম আছে। তো এই লেটার সাইজ, এগুলোরও অনেক দাম। লেটার সাইজের পেপার কেউ ম্যানেজ করে না, এটার ভিতরে ডিজাইনটা আটায়। এমনকি আমার নিজেরও, আমি যখন ডিজাইন করতেছিলাম ডিজাইনটা হয়ে যাচ্ছিল, মানে আমি বড় করে করতে চাইছিলাম, তখন আমি দেখলাম যে না, ওর ভিতরে আমার আটাইতে হবে A4 সাইজের পেপারের ভিতরে। A4 সাইজের ভিতরে আবার এলিমেন্ট রাখতে হয়, A4 সাইজের ভিতরে আবার ছোট রাখে। ওই তো ছোট রাখে বলতে 8x11, আপনার স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8 ইঞ্চি বাই 8 11। ইঞ্চি বা 11। তো এর ভেতরে আপনার ডিজাইনটা হুবহু 8x11 তে হবে তাও তো না, আপনার ডিজাইনটা এমন হতে পারে যে 8x10। হ্যাঁ তো সেক্ষেত্রে আপনি 11তে নিতে গেলে এদিকে তো 8-এর চেয়ে বাড়াইতে হবে। তো ওই জন্য তখন 8x10 করে ফেলেন। ওকে, রাইট কোয়ান্টিটি নিয়ে কথা আসতেছিল যে একটা বড় এক্সপোর্ট ওরিয়েন্টেড গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে তার যে মার্চেন্ডাইজারগুলো, তাদের এইরকম একটা জিনিস এনশিওর করতে হবে যে আমি যেখানে অর্ডারটা দিচ্ছি বা যে জায়গায় আমি আমার প্রোডাক্টটা বানাবো, সেখানে যেন এই যে রাইট কোয়ান্টিটি অফ প্রোডাক্ট বা বায়ার যখন চাইছে ওইটা তাকে আমি যে রাইট টাইম, নিচে রাইট টাইম আসতেছে, যে রাইট কোয়ান্টিটি অফ অর্ডারই যাতে আমি দিতে পারি, বেশি হবে কম হবে না। মানে সে 1000টা চাইলে আমি 1003টা বানাবো, কিন্তু আমি 999টা তাকে দিতে পারবো না। এখানে হয় বিভিন্ন রকম ইস্যু, অনেক সময় প্রোডাক্টের কালার যদি হঠাৎ করে ইয়ার অ্যাপ্রুভ না করে, যে আপনি আমাকে স্যাম্পল যেটা অ্যাপ্রুভ করায় দিয়েছেন, ফর এক্সাম্পল, হ্যাঁ যেমন এই যে এখানে এই ডামিতে যে দুটো ব্ল্যাক আছে, ডামির ভিতরের ব্ল্যাক আর বাইরের ব্ল্যাক, এই দুটো ব্ল্যাক তো সেম না। না, আপনি অ্যাপ্রুভ করে নিয়েছেন ধরে দেখা যাচ্ছে, জি স্যার। এই ডামির বাইরের ব্ল্যাকটা দিয়ে আপনি অ্যাপ্রুভ করে নিয়েছেন, কিন্তু একটা
শিপমেন্ট, টিওপি স্যাম্পল, আপনাদেরকে স্যাম্পল পড়াবো যে মার্চেন্ডাইজিং। টিওপি হচ্ছে টপ অফ প্রোডাকশন স্যাম্পল, টিওপি টপ অফ প্রোডাকশন। টপ অফ প্রোডাকশন বলতে কি বোঝেন? মানে প্রোডাকশনের সবচেয়ে সর্বশেষ যে স্যাম্পলের যে সর্বশেষ যে অ্যাপ্রুভালটা ওইটা সর্বশেষ অ্যাপ্রুভাল, ঠিক আছে, মানে যেটা দেখে আমি প্রোডাকশনে যাব না সেটা তার আগে, ওটাকে গ্রিন সিল বা প্রি প্রোডাকশন স্যাম্পল, প্রি প্রোডাকশন স্যাম্পল। টপ অফ প্রোডাকশনটা হচ্ছে ওই শেষে, এটা ঠিক আছে যে একদম শেষে, আমি শিপমেন্ট করার আগে বা যে শিপমেন্ট করার আগে বাইরে পাঠানো, যে এই যে আমার সুইং লাইনে তৈরি হয়েছে এগুলো, স্যাম্পলের কিন্তু আলাদা ডিপার্টমেন্ট আছে, এটা কি জানেন? জি স্যার। স্যাম্পল মেজরিটি স্যাম্পলগুলো স্যাম্পল ডিপার্টমেন্ট থেকে আসে, আর ওখানে সব স্পেশালি স্কিল ওয়ার্কার, বেস্ট ওয়ার্কারগুলো ওখানে থাকে। ওরা হচ্ছে যত্ন করে করে একটা স্যাম্পল 30 মিনিট ধরে, 20 মিনিট 40 মিনিট ধরে ওরা বানায়, আর লাইনে তো ওই স্যাম্পল তৈরি হচ্ছে 3 মিনিটে। এসএমপি 3 যে বলে না, এই প্রোডাক্টের এসএমপি 3, তার মানে পুরো লাইনে 3 মিনিটের ভিতরে এই প্রোডাক্টটা তৈরি হয়ে যাচ্ছে। তো যেটা বলতেছিলাম, টপ অফ প্রোডাকশন মানে হচ্ছে নর্মাল সুইং লাইনের যে এটা, ধরুন মেহেদি যে সাইডে বসে আছে এটা হচ্ছে স্যাম্পল সেকশন, এটা স্পেশাল সেকশন, আর এগুলো হচ্ছে নর্মাল সুইং লাইন। এখানে মানে ইয়ের উপর লাঠি রাখাতে চালের উপরে রাখা হয়, প্রোডাকশন বাড়ানোর ক্ষেত্রে যে যতটুকু করা যায়, যে আমার একদিনে 10 ঘন্টায় 6000 পিস লাগবে, মানে আমার প্রতি ঘন্টায় 600 পিস লাগবেই। ওরা প্রতি ঘন্টায় 600 পিসের ভিতর থেকে ওখান থেকে বেস্ট স্যাম্পলগুলো তুলে পাঠানো হয়, টিওপি স্যাম্পল, টপ অফ প্রোডাকশন স্যাম্পল। তো ওইটারই এক্সাম্পল আমি দিচ্ছিলাম যে ওইটা যদি পাঠানোর পর বায়ার যদি ইয়ে করে, বলে যে না আমার কোয়ালিটি ভ্যারি করতেছে এখানে, তখন আবার মাঝে মাঝে থামানো হয়, থামানোর পরে আগের কিছু শিপমেন্ট ওরা অ্যাকসেপ্ট করে, কিছু শিপমেন্ট বাতিল হয়, সেই ক্ষেত্রে হয়তো রাইট কোয়ান্টিটি রাইট টাইমে নাও দিতে পারে। ওকে, রাইট কস্ট, দ্য কস্ট অফ মার্চেন্ডাইজ শুড বি সাচ দ্যাট দ্য বায়ার or customer is willing to pay for top of production. এটা যখন স্যাম্পলিং করাবো, যে 15 রকমের স্যাম্পল হয়, যেমন সেলসম্যান স্যাম্পল হয়। সেলসম্যান স্যাম্পল হচ্ছে যে ধরেন আড়নের জন্য আমি বানাচ্ছি প্রোডাক্টটা, আড়নকে আমি 10 পিস দিয়ে দিলাম, যে এটা সেলসম্যান সে নিজে তার নিজের জন্য সে এটা দেখবে, দেখে সে এটাতে কনফিডেন্স পাচ্ছে কিনা যে হ্যাঁ স্যাম্পলটা আমি যেরকম চাচ্ছিলাম ওরকম। বায়াররা আমার কাছে এসে যেই জিনিসগুলো চায় কাস্টমাররা, এটা এই স্যাম্পলের ভিতরে আছে। যে বায়াররা যদি হাতের সেলাই দেখে যে সেলাই ম্যাচ করতেছে আমার, সেলস পার্সনকে তো ওগুলোর জন্যই ধরে যে আপনার এই প্রোডাক্টটা তো ফল্টি। তারপরে কি বলে ফটোশুট স্যাম্পল আছে, ওইরকম 15 রকমের স্যাম্পল আছে। তার ভিতর মেইন স্যাম্পল হচ্ছে 5-6টা, আর বাকিগুলো হচ্ছে অ্যাসোসিয়েটেড বা সাব স্যাম্পল বলে দেওয়া যায়, ওগুলো মেইন না। স্যার গার্মেন্টসের ক্ষেত্রে মানে ক্যাটাগরিগুলো কীভাবে সিলেক্ট করে? মানে একটা টি শার্টের ক্যাটাগরি, যেমন ওকে বলতে তো যেমন হচ্ছে সব প্রোডাক্টে একরকম হয় না, একটা লাইনে তো সব প্রোডাক্টে একরকম হয় না। ধরুন 100 পিস মাল হচ্ছে এক করলো, এখান থেকে কি ABC এরকম করে নাকি সবগুলাই যেটা কোয়ালিটিতে যে ওটা চেক করার পরে চেক চেক করে ক্যাটাগরি কোনো বি ক্যাটাগরি কোনো সি ক্যাটাগরি ক্যাটাগরিটা এটা কখন সে করে? আচ্ছা, ক্যামেরাতে বলি যদিও এইসব হচ্ছে যারা হচ্ছে অফ টপিক না, যারা হচ্ছে ওই যে FCA বলে, ফ্যাক্টরি সার্টিফাইড অডিটর, যারা হচ্ছে অর্ডার বা শিপমেন্ট আটকাই দিতে পারে, তারা আশা করি এই ভিডিওটা দেখবে না। সেকশন ABC অবশ্যই করে, মাঝে মাঝে FG পর্যন্ত চলে যায়। কিসের উপর করে? এটা হচ্ছে যেমন এক্স কোম্পানি যদি নিজের নিট কম্পোজিট হয়, কম্পোজিট মানে তো বুঝেন, হ্যাঁ কম্পোজিট মানে কি? ওভারঅল শুরু থেকে শেষ পর্যন্ত হ্যাঁ, মানে ফ্যাব্রিকও ওর নিজের থেকে আসতেছে, ফ্যাব্রিক বাইরে থেকে কিনতেছি না। আচ্ছা, যে ঘরের রুটি, আমার রুটি বানাইলে রুটিটা একটু গোল না হলেও সমস্যা নাই, ওই যে আপনি সেদিন যেমন বললেন যে আপনাদের ফ্যাক্টরি হ্যাঁ এক্স ফ্যাক্টরি, ওয়াই ফ্যাক্টরি, অনেক ফ্যাক্টরি আছে যেগুলো কম্পোজিট ফ্যাক্টরি। কম্পোজিট ফ্যাক্টরিতে হচ্ছে যার নিজের ঘরের রুটিটা গোল না, সেই রুটিটা চ্যাপটা হলেও মানে একটু স্কোয়ার শেপ হলেও আমি খেয়ে ফেলবো, চালাই ফেলবো। দোকান থেকে তো হালকা বাবা একটু পোড়া হোক, আমি ওইটা কোনো ইস্যু না, আমি যেটা একটু ছিঁড়ে খেয়ে ফেলবো। দোকান থেকে কি পোড়া রুটি কিনবেন? আপনাকে সে বাজে বাজে রুটিগুলো যদি দেয়, যেটা ভালোভাবে ছেঁকা হয় নাই, যেটা হচ্ছে পোড়া, ওগুলো তো আপনি নেবেন না। তো যখন ফ্যাব্রিক কেনা হয় বা ফ্যাব্রিক ইয়ে করা হয়, ওখানে টলারেন্সটা খুবই কম থাকে, ফ্যাব্রিকের অনেক রকম ইস্যু থাকতে পারে। আচ্ছা, আমি আগে রাইট কস্ট আর রাইট টাইম বলি। রাইট কস্ট হচ্ছে
হচ্ছে খরচটা বায়ার যে এরকম বাজেট দিছে ওই বাজেটের ভিতরে বাজেটের ভেতরে। আর রাইট টাইম হচ্ছে যে সঠিক সময়ের ভিতরে অনেক করে রেডি থাকতে হবে। এবার ক্যাটাগরির যে এটা বললাম সবসময় তো লিখে শিপমেন্ট হইতেছে, কিন্তু ক্যাটাগরিটা কখন সিলেক্ট করে এটা ক্যাটাগরি আগে ছিল মোটামুটি আগে মাঝখানে করে ফেলেছিল, এটা ওই কিউএ সেকশনের জানা থাকে, কোয়ালিটি অ্যাসুরেন্স যে ডিপার্টমেন্ট, এটারও আবার সাব ডিপার্টমেন্ট থাকে ইন্ডাস্ট্রিতে। আমার ইন্ডাস্ট্রিতে যেমন একটা ছিল কিউএ, একটা ছিল একিউএল। একিউএল কিন্তু একটা টেস্ট, অ্যাকসেপ্টেবল কোয়ালিটি লেভেল, আর আরেকটা হচ্ছে কিউএমএস, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। আমার ইন্ডাস্ট্রিতে কিউএল নিয়ে 3টা ডিপার্টমেন্ট ছিল। আচ্ছা, এবার কোটা কিসের ভিত্তিতে হতে পারে? একটা গার্মেন্টে কি কি ডিফেক্ট থাকতে পারে? অনেক রকম ডিফেক্ট থাকতে পারে। প্রথম সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শেড। সবচেয়ে বড় যারা ওয়েব প্রসেসিং নিয়ে পড়ে বা যারা ডাইং এ জব করতে যায় তাদের সবচেয়ে বড় হেডেক হচ্ছে শেড ম্যাচ করা, শেড মিলে না। শেড মানে তো বুঝে নিন। 2 নম্বর হতে পারে শ্রিঙ্কেজ। শ্রিঙ্কেজ কি? উজ্জ্বলতা না, ট্রাই করবেন, এরকম মানে নার্ভাস হওয়ার কিছু নাই। শ্রিঙ্কেজ হচ্ছে সংকোচন। একটু জুড়ি হয়ে যায় যেটা বলি আমরা, জুড়ি হওয়া না। সেটাই শ্রিঙ্কেজটা কি? যখন কাপড় বানানো হয়, নিট ফ্যাব্রিক বা ওভেন ফ্যাব্রিক, কাপড় তো ওই যে সুতাগুলো তো অনেক টানাটানি করে, সুতা বানানো থেকে শুরু করে সব কিছুতে মানে প্রচুর টানা হয় জিনিসটাকে, ফাইবারটাকে টেনে একটা আপনি ফ্যাব্রিক বানাচ্ছেন, দিন শেষে বলে না খেপে যাওয়া না, খাপা মানে সংকুচিত হয়ে যাওয়া, যে ধোয়ার পরে লুঙ্গি একটু টাইট হয়ে যায় বা গেঞ্জি একটু টাইট হয়ে যায়। ওভেন ফ্যাব্রিক হইতে পারে, নিট হইতে পারে, কটনের ক্ষেত্রে এটা বেশি হয়। তো শ্রিঙ্কেজ, আপনাদেরকে শ্রিঙ্কেজ টেস্টটাও আমি সংক্ষেপে বলে দিই। যেমন ধরুন একটা 100 সিএম ধরে নিচ্ছি, এটা তো বর্গ হয় নাই, 100 সিএম এর একটা ফ্যাব্রিক স্যাম্পল দিলাম, নেওয়ার পরে এখানে 50/50 স্যাম্পলে আমি হচ্ছে ফ্যাব্রিকটা ধরে নিচ্ছি আরো বড়, ঠিক আছে? ফ্যাব্রিকটা আরো বড়, আমি এই জায়গায় একটা ডট দিছি 100/100 স্যাম্পলে। তারপরে ওদের ধোয়ার হচ্ছে নির্দিষ্ট কিছু মেথড আছে, এএসটিএম মেথড, ওয়াশিং মেথড আছে, সেই ওয়াশ মেথডটা ফলো করে আমি ধুইছি। ধোয়ার পরে দেখতেছি এই ডটটা এই জায়গায় চলে আসছে, এই ডটটা, ঠিক আছে? তাহলে এরপর ধরে নিচ্ছি নতুন যে মানটা x অক্ষ y অক্ষে, এটার মান আসছে হচ্ছে y একটু উপরে 97 x অক্ষে, আচ্ছা x অক্ষে 99 বলি, y অক্ষে বেশি এটা ছোট আছে। এবার বলেন এই ফ্যাব্রিক যদি আমি এইভাবে চিন্তা করি, এফএসডি তো পড়ছেন, এখানে ওয়ার্ক কোনটা, ওয়েফট কোনটা? ওয়ার্ক কোন বরাবর? x অক্ষ বরাবর কে, y অক্ষ বরাবর কে? স্যার দুইটাই তো 100 সিএম, তাহলে এটা কি? না মানে এটা তো ফ্যাব্রিক, একটা ফ্যাব্রিক চিন্তা করো। y অক্ষ বরাবর ওয়ার্ক বলছে, তাই তো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ার্ক 99 হইছে আর ওয়েফট হইছে 98। তাহলে বলেন যে সংকোচন হার কোনটায়, সংকোচন হার কত? ওয়ার্পে সংকোচন হার কত আর ওয়েফটে সংকোচন হার কত? 0.1% আর এটা হচ্ছে 0.1। শুধু 1% আর এটা 2%। তাহলে ওয়ার্পে সংকোচন হার হচ্ছে 1%, শ্রিঙ্কেজ রেট, আর ওয়েফটে হচ্ছে 2%। এটা একটা ইস্যু যে শ্রিঙ্কেজ কেমন হচ্ছে আমার ফ্যাব্রিকে। তো এই 1% আর 2% যেটা দেখালাম সচরাচর ইয়ে হয়, ওয়ার্পেই টান বেশি হবে। চিত্রটা আসলে উল্টা হলে আরো পারফেক্ট হতো। ওয়ার্পে বেশি টেনশন থাকে না সব সময়। যখন লুম তাতে যে কাপড় বোনা হয়, লম্বা লম্বি করে টান করে বাঁধা হয় কোনগুলো? আর ভেতর দিয়ে শাটল দিয়ে যায় কে? টান করে বাঁধা থাকে তো ওয়ার্পের উপরে টেনশন
টেনশন বেশি যায়। আবার ওয়ার্পের সাইজিং করা হয়, ডিসাইজিং করা হয়, ওয়ার্পের উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা যায়। আর এই জন্য ওয়ার্পের অ্যালাউন্সও বেশি। ওয়ার্প সচরাচর 5 থেকে 7% পর্যন্ত শিঙ্কেজ করা হয়, ধরে রাখা হয় যে এরকম হলে এটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে। আর ওয়েবকে 3 থেকে 5% ধরা হয়। এর ভিতর থাকলে আমার ফ্যাব্রিকটা ঠিক আছে। যদি এর চেয়ে বাইরে চলে যায় তো ওই 4 পয়েন্ট সিস্টেমটা করছেন মনে আছে? না স্যার। 4 পয়েন্ট সিস্টেম হচ্ছে যে একটা আপনার ফ্যাব্রিকের রোল আসছে, 1000 মিটার লম্বা ফ্যাব্রিকের রোল। সেই ফ্যাব্রিকের রোলটাতে আপনার বিভিন্ন রকমের ডিফেক্ট থাকবে, স্পেশালি ধরেন হচ্ছে বিভিন্ন রকমের এই যে অয়েল স্পট, ডার্টি স্পট, বা আরও যে পাট্টা, তারপরে হচ্ছে নিডল মার্ক থেকে যায় মাঝে মাঝে নিট ফ্যাব্রিকের ক্ষেত্রে নিডল মার্ক থাকে, তারপরে হচ্ছে থ্রেড মেশিং থেকে তারপর ফ্লাই ফ্যাব্রিক থাকে, থেকে অনেক কিছু হয়, যেমন যে এটা কালি ইয়ার হতে পারে, ওই তো ওইটা স্টেইন আর কি, ডার্টি স্পট বা স্টেইন, অয়েল স্পট। সিং। মাঝে মাঝে অন্য সুতা ভেতরে একটা দুটো সুতা যদি উড়ে যায়, ওটার ভিতরে যদি ফ্যাব্রিকটা নিট বা ওভেন হয়ে যায়, তাহলে ওই সুতাটার একটা দাগ, মানে ওই সুতাটা পড়ে যায়, ওইটাও স্পট। ইয়ন ব্রেক থাকে। মনে রাখবেন সাথে ছিল না, এটা একটা টপ ছিল। তো এই টাইপের ডিফেক্ট যেগুলা, সেই ডিফেক্টগুলো আপনার একটা 1 মিটার ফ্যাব্রিকের ভিতরে, 1 মিটার না, 1 ফুট ফ্যাব্রিকের ভিতরে যদি থেকে 0 থেকে 3 ইঞ্চি পর্যন্ত ওই ডিফেক্টের সাইজ হয়, ওইটাকে আমরা 1 পয়েন্ট ধরি। তারপর 3 থেকে 6 ইঞ্চি পর্যন্ত যদি প্রবলেমটার সাইজ হয় ওই ডিফেক্টটা, তখন আমরা 2 পয়েন্ট ধরি। আর 6 থেকে 9 পর্যন্ত ওইটাকে আমরা 3 পয়েন্ট ধরি, ওই ডিফেক্টটার আয়তন বা ক্ষেত্রফল। আর যদি ওইটা 9 ইঞ্চি প্লাস হয়, অথবা যদি হোল হয়, তাহলে গর্ত হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে, তখন ওটাকে 4 পয়েন্ট ধরি। তো সচরাচর বিভিন্ন কোম্পানিতে তাদের নিয়ম কানুন স্ট্রিক্ট বা একটু লুজ থাকে, যে ওই ফ্যাব্রিকটা কি ওর নিজের কোম্পানি থেকে আসতেছে নাকি চায়না থেকে নিয়ে আসতেছে বা বাইরে থেকে আনতেছে, এটার উপর ডিপেন্ড করতেছে। যে যদি এমন হয় যে ফ্যাব্রিকটা ওর নিজের কোম্পানি থেকে আনতেছে, তখন ও হয়তো এই যে 100-র ভিতর 4 পয়েন্ট সিস্টেম 100 পর্যন্ত হয়তো ক্যালকুলেট করে। তো সেখানে ও হয়তো 33 পর্যন্ত অ্যাকসেপ্ট করবে, বা হয়তো অনেক ক্ষেত্রে 40 পর্যন্ত অ্যাকসেপ্ট করে। আর যেটা আমি কিনে আনতেছি সেটা কিন্তু 20-এর উপরে গেলে আর অ্যাকসেপ্ট করে না, তখন ওটা বলে যে এটা নিয়ে যাবো। এটাই আমরা প্রবলেম পাইছি, 20-এর উপরে এটা চেঞ্জ করে, মানে এটা নিয়ে যাও, নতুন একটা দিয়ে যাও আমাদেরকে। তো এই 4 পয়েন্ট সিস্টেমের ভিতরে কি কি ধরা হয়, শ্রিঙ্কেজ ধরা হয়, তারপরে বিভিন্ন রকমের যে ডিফেক্ট আছে ওই ডিফেক্টগুলো ধরা হয়। সেটা ফ্যাব্রিকের ক্ষেত্রে যখন আমার কাছে কন্টেইনার দিয়ে ফ্যাব্রিক আসছে, এটা ইনভেন্টরি করার আগে যে প্রাইমারি ইন্সপেকশনটা করা হয়, এগুলো করার পরে ওরা হচ্ছে ক্যাটাগরাইজ করে A B C, শেডের উপর ডিপেন্ড করে ক্যাটাগরাইজ হতে পারে, শ্রিঙ্কেজের উপর ক্যাটাগরাইজ হতে পারে। ক্যাটাগরিটা তাহলে ফ্যাব্রিকের উপরেই হচ্ছে। আচ্ছা, সুইং এর পরে কি আর ক্যাটাগরি হয় না? সুইংয়ের উপরে ক্যাটাগরি হয় না। সুইংয়ের উপরে মানে যখন আরেকটা জিনিস বলি, এই যে স্যাম্পল যখন আমরা দিচ্ছি, স্যাম্পল দেওয়ার সময় এটা মাথায় রাখতে হয় যে আমার অরিজিনাল স্যাম্পল কোথা থেকে দিছিলাম, আর আমি হচ্ছে এখন কোন টাইপের ফ্যাব্রিক চালাচ্ছি আমার সুইং লাইনে। আমি তো এ থেকেই দিছি সবসময়। এ মানে কি? আচ্ছা, শেড ভেরিয়েশনে A B C এক্সাম্পল দিয়ে A B C ভিতর A হচ্ছে অরিজিনালটার সাথে সবচেয়ে বেশি ম্যাচ করছে যেটা, B হচ্ছে তারপরে যেটা A থেকে কম, আর C হচ্ছে সবথেকে কম যেটা। মূলত সেই শেডের উপরই A B C ক্যাটাগরাইজটা করা হয়। মাঝে মাঝে F G H পর্যন্ত চলে যায়। F G H মানে বুঝতেছেন? F মানে 6, G H 7 8 রকম শেডও আলাদা করে অ্যাপ্রুভ। একই ফেব্রিক 8 রকম ভেরিয়েশন হতে পারে। শেড ভেরিয়েশন হয়ে গেছে। যেমন আমি তো নেভিব্লু করে আছি, ফেব্রিকে কি কস্টে কি এইখানে যত রকমের ব্ল্যাক আছে, এখানে ব্ল্যাকের ভিতরে ব্ল্যাকটা আসলে পারফেক্ট এক্সাম্পল হয় না, একটু হাইব্রিড কালার, যেটা মিশ্র কালার। যেমন ধরুন এই আপনাদের সামনে পিঙ্কটাই, এই পিঙ্কগুলোর ভিতরেও যদি স্পেকট্রোফটোমিটার দিয়ে অ্যানালাইসিস করা যায়, প্রত্যেকটা রঙকে 3টা মৌলিক রঙ দিয়ে ভাগ করা হয়। জানেন তো কি কি? RGB বলে, আপনি RGB বলছেন, RGB রেড, ব্লু, গ্রিন। এবার এই রংটা থেকে এই রংটার সাথে যদি পাশাপাশি দুটো পিঙ্ক আমি করি, কম্পেয়ার করি স্পেকট্রোফটোমিটারে, একটা দেখা যাবে একটু রেডিশ বেশি,
আরেকটা দেখা যাবে একটু গ্রিনিশ বেশি। যেমন এখানে মেহেদি আর সোহানের ভিতরে কেউ একটু লম্বা হবে না, আরেকজন একটু বেটে হবে। তো ওইরকম একজন রেডিশ বেশি, একজন গ্রিনিশ বেশি, একজন ইয়েলোইশ বেশি, একজন ইয়েলোর বিপরীত হচ্ছে ব্লুইশ, আরেকজন হচ্ছে একটু হোয়াইটিশ, আরেকজন হচ্ছে একটু ব্ল্যাকিশ। তো এইটার ভিত্তিতেও শেড ভেরিয়েশনটা হয়ে যাচ্ছে যে আমার শুরুতে বায়ার কোনটা অ্যাপ্রুভ করছে আর আমার এখন ডেভিয়েশন হইতে হইতে কোন দিকে চলে যাচ্ছে। এটার উপর ভিত্তি করে আমি স্যাম্পলগুলো যখন সিলেকশন করবো ওইভাবে আমাকে সিলেকশন একটা হোল ফেব্রিক, সাপোজ একটা মানে হিউজ অ্যামাউন্ট কোয়ান্টিটি একটা ফেব্রিক আমরা শেড দিলাম, পুরো সেম শেডের আর একটা ফেব্রিক বানাতে যাবে, কিন্তু সাধারণত তো মিলে না যে শেড দুইটা, এটা কোনোভাবে মিলে না। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। স্যার বিষয়টা হচ্ছে বর্তমান যুগ তো ডিজিটাল, শেড এই যে ও যে কথাটা বলবো যে শেড মিলে মিলে না, না। কেন মিলবে না? ওকে, কেন মিলবে না? মানে শেড কেমিক্যালটা তো ডাইং মেশিনে যখন ডাই করা আচ্ছা, হয়, এগুলো কি সম্পূর্ণ ম্যানুয়ালি করা হয় নাকি ডিজিটালি করা হয়? আপনি ডিজিটাল বলতে কি বুঝতেছেন? Digital- আচ্ছা, আপনার কনসেপ্ট কি, রং কিভাবে করা হয়, আপনার কি মনে হয়? না এটা আমি ইন্ডাস্ট্রিতে দেখি না, তাই আমার পড়ে অজানা, মানে হ্যাঁ, আমি না, আপনার কি যেরকম- মনে হয় ওটা শুনতে চাচ্ছি। হ্যাঁ আমি ডিজিটালি যদি করি আমাদের একটা কালার কোড থাকে, হুম, কালার কোডের মাধ্যমে যদি আমি করি তাহলে সেম কালারটা বারবার আমি অ্যাপ্লাই করতে পারবো। হুম। এরকম যদি আমরা যদি ডিজিটালাইজেশনের টেক্সটাইলের ক্ষেত্রে আনতে পারি তাহলে তো আমার কালার শিটটা নিয়ে এত করা লাগতেছে। প্রিন্টিং এর ভিতর এই জায়গায় একটা পার্থক্য, আপনি যেটা বলতেছেন এটা হচ্ছে প্রিন্টিং। ডাইং আর প্রিন্টিং এর পার্থক্য আছে। ডাইং হচ্ছে আমি পানি দিয়ে ডাই করতেছি, পানির ভিতর রং মিশে সেই পানিটা টেম্পারেচার বাড়ায়, সেই পানির ভিতর কাপড় দিচ্ছি, একটা নির্দিষ্ট সময় রাখতেছি, ওখান থেকে ওই রংটা হয়ে বেরোচ্ছে। ডাই হচ্ছে এটা। আর প্রিন্ট মানে তো প্রিন্ট মানে ওটাই তো এরকম নির্দিষ্ট সবচেয়ে নির্দিষ্ট টাইমে একটা ক্যাটাগরি যদি আমরা করে ফেলি এটা হুম। বুক আকারে তাহলে তো আর আমাদের এখন তো পরবর্তী- প্রিন্টিংই হচ্ছে। এই যে আর্জেন্টিনা যে জার্সিটা, এটা তো প্রিন্ট। Printing। জার্সি টাইপের কাপড় যেগুলো ওগুলো তো প্রিন্টই। তারপর হচ্ছে বেডশিট, ডিজিটাল প্রিন্ট। ইউটিউবে গেলে দেখবেন পাকিস্তানের ডিজিটাল প্রিন্টিং মেশিনের ভিডিও আছে, ওখান থেকে ওরা বেডশিট বা ওই টাইপের বড় বড় থান কাপড় প্রিন্ট করতেছে। কিন্তু ডাইংটা সস্তা, প্রিন্টিং মেশিনের দামই অনেক, সেট আপ কস্ট অনেক, ওটার কালার মানে ওইটা মোট সব দিক দিয়ে কস্টলি। আর এগুলো হচ্ছে পুরাতন সেট আপ বলতে কি এখনও দেখবেন যে খুবই পুরাতন আমাদের বাটারফ্লাই সিঙ্গারের সেলাই মেশিন অনেক জায়গায় আছে, রাস্তায় নিয়ে বসে আছে, কাজ করতেছে, অত মেশিনটা ফেলে দিচ্ছে না। এগুলো কোটি কোটি টাকা ইনভেস্টমেন্টের জিনিস। ডাইং মেশিন যেগুলো ওই যে 1 টন মানে 1000 কেজি ডাই করে, 1.6 টন 1600 কেজি ডাই করে, এই মেশিন তো সে ফেলে দিতে পারতেছে না। তার বাংলাদেশে যে আপনারা যদি এখন গাজীপুরের দিকে বা টাঙ্গাইলের দিকে বা এদিকে ময়মনসিংহে যান, যতগুলো টেক্সটাইল ইন্ডাস্ট্রি আছে, ডাইং ইন্ডাস্ট্রি, তারা তো এই ডাইং ফ্যাসিলিটি নিয়ে বসে আছে, ইয়ার্ন ডাইং বলেন, ফ্যাব্রিক ডাইং বলেন। তো ওখানে ডাইংটা কীভাবে হয়? ওখানে হচ্ছে 1000 কেজি ফ্যাব্রিক একসাথে ডাই করা হচ্ছে, বুঝতেছেন? মেশিনটা সাইজ হচ্ছে ডাইং মেশিন ডাইং মেশিন দেখছিলাম, ওই যে ডাইং মেশিন কোনটা মাসুম ফ্যাক্টরিতে ডাইং মেশিন ডাইং মেশিন তো ওয়াশিং একই রে ভাই, অতিরিক্ত রং করে। আর যাই হোক ডাইং মেশিন, স্যার ডাইং মেশিন তো গোল গোল হয়। হ্যাঁ, হ্যাঁ, ক্যাপসুল শেপ, ক্যাপসুল সেট ও এটা ডাইং মেশিন বিশাল বড়। হ্যাঁ তো ওইটার ভিতরে রেসিপি দেয়া হয়, মানে আপনি মুরগির মাংস রান্না করার জন্য যে নির্দিষ্ট রেসিপি ফলো করতে হয়, এই ফিক্সড একটা এই ব্ল্যাক বা এই হচ্ছে ভায়োলেট, এইটা ডাই করার জন্য একটা নির্দিষ্ট রেসিপি আছে। সেই রেসিপির ভিতর ডাই থাকে, তারপর ডাই অক্সিলারি থাকে, অনেক রকমের এজেন্ট ইউজ করা হয়, তারপরে ফিক্সিং এজেন্ট ইউজ করা হয়, ওয়েটিং এজেন্ট ইউজ করা হয়, সিকোয়েস্টারিং এজেন্ট ইউজ করা হয়, ওগুলো ডাইংয়ের টপিক। স্যার ডাইং অনেক বড় ছিল। এবার স্যার এই ভ্যারিয়েশনটা কখন হয় বলি, উনি বলুন, সমান বললো না যে ভ্যারিয়েশন হয়, বা মানে ভ্যারিয়েশন তো না করার সর্বোচ্চ চেষ্টা থাকে। এই জন্য ডাইং ইন্ডাস্ট্রির যতগুলা মানে কঠিন এবং যারা একবার ওটা ক্র্যাক করে ফেলতে পারে, যে শেড ভ্যারিয়েশনটা যত কমে আনতে পারা যায় আর কি। যে দুটার শেড ম্যাচ আমি যদি 99.999 পর্যন্ত আমি ম্যাচ করাতে পারি, আমি সাকসেসফুল, অনেক সাকসেসফুল। এখানে অনেক ভ্যারিয়েশন থাকে শুরুতে, যারা বুঝে না, পারে না। এই যে যারা কালার মাস্টার আছে, কালার মাস্টারদের দায়িত্ব হচ্ছে বারবার ইয়ে করা, ফিক্সড কালার তৈরি করা। ওই যে RGB দিয়েই তো ওরা এটা colour বড় তৈরি করে। করে এটা দেয়, এটা বেশি হইলে আবার ওইটা দেয়, এইভাবে রাঁধুনির মতো, হ্যাঁ। যে রাঁধুনি জানে কিভাবে কতটুকু আমি আছে, কতটুকু ইয়ে করলে আমার গ্রিলটা বা কাবাবটা কেমন হবে, বা আমার এই কাচ্চিটা মাংস কতটুকু সিদ্ধ করতে হবে, না হয় এটা শক্ত হয়ে যাবে, না হয় আবার বেশি নরম হয়ে যাবে। বুঝতে পারছি স্যার। তো শেড ভ্যারিয়েশনটা ওই টাইমে হয় যখন আপনার গতকালকে রাত 8টায় ফ্যাব্রিক উঠছে, আজকে সকাল 6টায় নামছে,
তারপরে আবার আজকে আরেকটা ফ্যাব্রিক উঠছে, সেটা আজকে 6টায় ওঠার পর 2টায় নামার কথা। এই দুটার ভিতর শেড ভ্যারিয়েশন হতেই পারে। আর হওয়ার পর কারণ আমার রেসিপি সেম থাকলেও আমি হয়তো এই ফেব্রিকটা আমার সেই রেসিপি চাই না না, হ্যাঁ, আমি সেটাই আমি ওই সময় বুঝতে পারি এই জিনিসটা আমি বলতে চাইছিলাম যে শেড ভেরিয়েশনের সময় যে আমি ইয়া করবো তখন ওয়ার্কাররা তো তাদের শিফট করে চলে গেছে, নতুন ওয়ার্কার আসছে, নতুন মানুষ আসছে, এক্সিকিউটিভ নতুন আসছে। এরকম হয় না। এরকম হইলে তো আসলে আমরা সেম কাপড় পরে রাস্তায় নামতে পারতাম না। আমি বলতেছি আর কি যে হইলে ওই রকম জায়গাতেই হয়। এক ব্যাচ উঠে আরেক ব্যাচ যখন মানে ওইটা নামার পর আরেক ব্যাচ উঠে, ওই জায়গাতে ভেরিয়েশনগুলো হয়। কারণ দুইটা ব্যাচকে 100% সেম কোঅর্ডিনেটে সব কিছু মেনটেন করা যায় না। এটা ওই যে বললাম না 99 পয়েন্ট, মানে একদম দশমিকের পর আমি যদি ডান পাশে যাইতে থাকি, কোথাও না কোথাও গিয়ে ভেরিয়েশন পাবোই। দুনিয়ায় সব কিছুই আপনারা যদি একদম ইনফিনিটি লেভেলে গিয়ে কম্পেয়ার করেন, সব কিছুই ওয়ান পিস হিসাবে, তাই না? যে আপনি যতগুলো কাপড়ও বানাচ্ছেন, ওই সেম 10,000 কোয়ান্টিটি বানাচ্ছেন, প্রত্যেকটারই কিছু না কিছু বিশেষত্ব আছে। এলিভেটর পিচের সময় আপনাদেরকে আমি ওটাই বলতেছিলাম যে এখানে দুনিয়ায় কিন্তু আপনারা তিনজন সবাই যদি বলেন যে সবার কিন্তু ওই 3টা করে করে কোয়ালিটি সেম হবে না, যে আমি ভালো কী কী পারি, তিনজনের ম্যাচ করবে না। ওইটাই শেড ভ্যারিয়েশনটা ওই জায়গা থেকে আসে। স্যার এগুলো আসলে ইন্ডাস্ট্রিতে প্রত্যক্ষ না দেখলে আমাদের করতে না শেড ভ্যারিয়েশন তো আপনি শেড ভেরিয়েশন এই যে এই কার্যক্রমগুলো ইজিলি একটা প্রসেস, এটা দেখলে কিন্তু মাথায় ঢোকা যায়। আমাদেরকে তো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে নেওয়া হয়েছিল, মানে আমি আসার পর যে ইয়েটাতে গেছিলাম, হ্যাঁ। ভিজিটটাতে, ওটাই পুরো ডাইং ছিল না, লাইন ছিল স্যার, লাইন ছিল ছিল, হ্যাঁ গেছিলাম নিস্তালা ওটা হচ্ছে ওটা ডাইং না, ওটা ওটা washing। ওয়াশিং। ও, ওয়াশিং washing। করতে যায় না, কিন্তু ওটা গার্মেন্টস ফ্যাক্টরিতে ওয়াশিং থাকে, টাইম থাকে সাধারণত। লাইন ছিল ওগুলো ওয়াশিং। একটা বিষয় হচ্ছে অনেক দেশ একসাথে যায় তো এই জন্য পরে যায় স্যার যায় আমাদের তুমি ডাইং দেখতে গেলে মাশরুম ফ্যাক্টরিতে যাওয়া, আমরা গেছিলাম না? কি দেয় হবে বুঝুন না। কি বলছে? washing, অনেক washing। ডাইংও করে রে ভাই। টাইম দেখতে হবে না প্যারাল আছে আচ্ছা, এবার আমাকে না অ্যাপারেলের কাজ কি? অ্যাপারেল হচ্ছে এন্ড অফ লাইন, সে হচ্ছে লাইনের শেষে, তাকে সব কিছু ডিল করে আসতে হবে। তার কাছে স্পিনিংয়ের ডিফেক্টও আসে, মানে স্পিনিংয়ের ডিফেক্টটা ফ্যাব্রিকে যায়, ফ্যাব্রিকে গিয়ে ওটা আরও বড় হয়, বড় হওয়ার পর আসে আবার ফ্যাব্রিকের ওই ডিফেক্টের কারণে মাঝে মাঝে ডাইনিংয়েও ডিফেক্ট হয়। তো ওই সব ডিফেক্টের ইস্যুগুলো অ্যাপারেলকে সামলাতে হয়, সামহাও ম্যানেজ করতে হয়। আর ওই আপনারা একটা কোশ্চেন আমি ভাবছিলাম যে আপনাদের কাছ থেকে আসবে, ওই কোশ্চেনটা আমি পাই নাই, যে ফ্যাব্রিক তো আপনারা দেখলেন অনেক রকম সেকশন হয়ে যায়, টাইপ হয়ে যায়, এ টাইপ, বি টাইপ, সি টাইপ। তো আপনাদের মাথায় আসে নাই যে মিশে যায় না যখন আমরা হ্যাঁ এইটা এই কোশ্চেনটা কেউ করলেন না যে আমি যখন গার্মেন্টস সেকশনে নিয়ে যাব, আমি যখন ওই সুইং লাইনে পাঠিয়ে দিব, তখন মিশে গেলে কি হবে? তখন তো বায়ার তো আর অর্ডারই দিবে না, অর্ডার এটা দিয়ে আমার তো মনে হচ্ছিল যে যখন এটা ক্যাটাগরাইজ হয় তখনই তো এটা মার্ক হয়ে যায়, এই জন্য হয়তো আর কোনো মিশন। তারপর বাকিটা কিভাবে প্রসেস হয় কি মনে হয়? ওটা মানে আলাদা কোড দিয়ে দেয় হয়তো ওই হ্যাঁ। ফেব্রিকের জন্য, কোড দেওয়ার পরে কোড দেওয়ার পর হয়তো প্রোডাকশনটা কিভাবে হয়? প্রোডাকশন যখন হয় মানে যখন এ ক্যাটাগরি হয় তখন এ ক্যাটাগরি হয় এরকম হতো এই ক্যাটাগরি যখন উঠে বা এই ক্যাটাগরি আর কি বলে, ইন্ডাস্ট্রি তো ছোট জায়গা না, মানে একসাথে অনেক কিছু চলতেছে। যে কাটিং ডিপার্টমেন্ট তারও টার্গেট আছে, আজকের ভিতরে এই রোগগুলো কেটে শেষ করে ফেলতে হবে, তো তাদেরকে সবসময় কেয়ারফুল থাকতে হয়। এবং এই জন্য সেম যে থান কাপড়ের বান্ডেলিংটা, মানে কাটিং ডিপার্টমেন্টে আবার প্রত্যেকটা ইয়ে থেকে আলাদা করে বান্ডেল করা হয়, বান্ডেলিং করা হয়। যেমন একটা প্যাটার্নে ধরুন, একটা মার্কারে, এটা একটা মার্কার ধরে নিন, সেই মার্কারে এক্সেল সাইজের মানে নিট কি বলে, এই যে টি শার্ট কল্পনা করতেছি, 4টা পার্ট, ঠিক আছে? ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, স্লিপ আর স্লিভ, দুইটা স্লিভ। তো ধরে নিচ্ছি এক্সেল এফপিএস, এক্সেল বিপিএস, আমার হচ্ছে এক্সেল স্লিভ আছে দুটো। স্যার রিভার্স ধরে নিচ্ছি রিপ নাই, রিপ তো এমনিও যদি আমার আলাদা রিপ ফ্যাব্রিক হয় এটার মতো, এটা কি আলাদা রিপ? স্যার ওই যে কলার আছে এই যে আলাদা রিপ, কলার আছে হাত আছে এটা কিন্তু আলাদা রিপ না, এটা হচ্ছে যে বললাম
প্রিন্ট করে সরাসরি, এই যে আপনাদের যেমন কলারটা আলাদা বিষয়। কোনটা কলার। কলারটা রিল কলার রিল ধরে নিচ্ছি এরকম আলাদা রিপ তো আলাদা করে আসে। রিপ হচ্ছে বাইন্ডিং কাটার মেশিন দিয়ে মাঝে মাঝে রিপের ফ্যাব্রিকগুলো আনার পর ইন্ডাস্ট্রিতে কাটে, ইন্ডাস্ট্রিতে ওরকম আলাদা সেকশনে গিয়ে ওটা কেটে ওটা ওইভাবে মানে বান্ডেল করে নিয়ে আসে। আমি জাস্ট একটা মার্কারের হিসাব দেখাচ্ছি আপনাদেরকে। ধরে নিচ্ছি আপনাদেরকে বোঝানোর জন্য খুব ছোট করে একটা মার্কার বানানো হয়েছে, যে মার্কারে মাত্র 12টা কোয়ান্টিটি আছে, 12টা কোয়ান্টিটি আছে এবং সেই 12টা কোয়ান্টিটিতে এই যে একটা থান কাপড় থেকে এই 12টা পিসে কিন্তু পাওয়া যাবে। এইভাবে মার্কারগুলো অটো জেনারেট করা হয় সফটওয়্যারে। তো জেনারেট করলে ওটা ইনশিওর করতে হবে যে আপনার এক যে ফ্যাব্রিক প্লাই, একটা যে থান কাপড়, ওইটার টুকরাগুলো দিয়ে যেন ওই গার্মেন্টটা তৈরি করা হয়। আর যখন এ চলে তখন এই চলবে, এই শেষ হওয়ার পর বি আসবে। এবং মার্চেন্ডাইজারদের এগুলা একটা কি বলে কমিউনিকেশন করে তাদের ভিতরে একটা সমঝোতা রাখতে হয়, বোঝাপড়া রাখতে হয় যে আমি স্যাম্পল কালেক্ট করতে আসলে এই জায়গা থেকে করবো স্যাম্পল কালেক্ট, আমি অন্য জায়গা থেকে মানে পরে বি চললে বি থেকে আমি স্যাম্পল কালেক্ট করতে পারবো না। আর মানে ওই একটা স্যাম্পল কি বলে মানে একটা ডেমো স্যাম্পল, ওইটা হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষ মাথায়ও লাগাই রাখা থাকে। মানে ওইটা এই সুইং লাইনে স্যাম্পল চলবে, এই লাইনগুলোর জন্য প্রত্যেকটা লাইনের জন্য আলাদা করে স্যাম্পল রাখা থাকে। আর ওখানে কোয়ালিটির লোক যারা, তাদের এই শেপ ভেরিয়েশন নিয়ে ভালো ধারণা আছে, তারাই করে দিতে পারে। মানে ওখানে সবাই কোঅর্ডিনেশন করে ওরা হচ্ছে স্যাম্পলগুলো কালেক্ট করে। আর আরেকটা কথা আমি ক্লাসের শেষে বলবো। আচ্ছা, তো এতটুকু তো ক্লিয়ার হয়েছে যে সেম আইটেম কিন্তু একটা থান কাপড় থেকে বের হচ্ছে। ওই জন্য সচরাচর লোকাল গার্মেন্টস আবার লোকাল গার্মেন্টস এত কিছু খেয়াল করে না। লোকাল গার্মেন্টস হচ্ছে আমি কাপড় কিনছি, সব একজন আমি কাপড় কিনছি 50,000 টাকার, এই কাপড় দিয়ে আমাকে প্রোডাক্ট বানায় আমাকে এটা হচ্ছে 4.5 লাখে সেল করতে হবে বা এরকম কিছু। ও তখন এক্সট্রা পিস যে জায়গা থেকে পাবে নিয়ে পারলে ওই বাচ্চাদের সাইজের একটা আইটেম বানিয়ে দেবে। সেই ভ্যারিয়েশন আর বাড়াই গেছে না। তাহলে মার্চেন্ডাইজারদের কি কি করতে হয়? রিসার্চ করতে হয়। আচ্ছা, তাহলে এখানে আপনারা মুখে মুখে বলেন মার্চেন্ডাইজাররা কি রিসার্চ করে? মার্চেন্ডাইজাররা তো মূলত হচ্ছে মার্কেট রিসার্চ তো করে রিসার্চ করেন মার্কেট কিসের জন্য রিসার্চ করেন? মানে মার্কেটে কি রিসার্চ করেন? স্যার কীরকম কোয়ালিটি ফুল বর্তমানে চাচ্ছে, ফেব্রিকগুলো হচ্ছে বাইরে কেমন চাচ্ছে, এগুলো হচ্ছে সব কিছু রিসার্চ করতে হবে। মার্কেটে কি কোয়ালিটি রিসার্চ করবে? না, কোয়ালিটি রিসার্চ করে না। মার্কেট বাইরেরা তো সাধারণত মার্কেট ইয়া করে না, রিসার্চ করে না, করে না? আমার তো মনে হচ্ছে করে। আচ্ছা, আপনার কি মনে হয় মার্চেন্ডাইজাররা কি রিসার্চ করে? আমি বলতে চাইছি যে দাম, একটা প্রোডাক্টের যেমন দাম হতে পারে এইসব নিয়ে সে মার্কেটে কম্পিটিটররা কিরকম দামে প্রোডাক্ট ছাড়তেছে এটার জন্য হলেও সে করে, কস্টিংটা দেখে। যখন মার্কেট বলে দিচ্ছেন, মার্কেট দিয়ে আসলে সব কিছু চলে আসে। মার্কেটের ভিতরে আরো অনেক কিছু রিসার্চ করে। কি কি রিসার্চ করতে পারে? আর মার্কেটের ভিতরে স্যার পোস্টিং তারপরে ইয়া স্টাইল, এখন কোন মৌসুম চলতেছে, শীতকাল স্টাইল বা ট্রেন্ড, এখন আসলে কোন ফ্যাশন ট্রেন্ডিং এ আছে ওরা ফোরকাস্ট করে। ওই যে ফোরকাস্ট করে টিকটকারদের জন্য বেয়ার শার্ট বেয়ার প্যান্ট আনছে এবং ভালো খাইছে পাবলিকরা। আচ্ছা, সিজন তো অবশ্যই একটা ফ্যাক্টর। সিজন আবার এই স্টাইল বা ট্রেন্ড অথবা সরাসরি স্টাইল আর ট্রেন্ডের সাথে সিজন রিলেটেড। যে আমার সামনে উইন্টার সিজন আসতেছে, যেমন গত 3-4 বছর আগে প্রথম ওই জিনিসটা আসলো যে বোথ সাইড হুডি বা বোথ সাইড জ্যাকেট, যে সামনে একরকম পিছনে একরকম দুই সাইডই পরা যাবে। তো
তো তখন ওরা সিজারের সাথে এই ট্রেন্ডটা ইয়ে করছিল, কম্বিনেশন করছিল। আর কি করছে? কান্ট্রির একটা ব্যাপার হতে পারে, কান্ট্রি বেসের আলাদা আলাদা আচ্ছা, আপনি তো কান্ট্রি বলছেন, আমি তাহলে কালচার দেখি। কালচার, কান্ট্রি বা কালচার। আর যত বলবেন তত আরো মাথা খুলবে, আরো অনেক কিছু আসবে মাথায়। কালচার যেমন বলবেন, এখন আর কিছু আসতেছে মাথায়? কালচার রিসার্চ করে, যেমন এই যে জুন মাস, কত মাস গেল? জুন মাস, জুন মাসের 19 তারিখ। মানে এখন তো আসলে সবাই মূলত আমেরিকাকে বা ওয়েস্টার্ন কান্ট্রিগুলোকে আগে ইয়ে করে, চিন্তায় রেখে অ্যানালাইসিস করে। তো 19শে জুন, ওটাকে জুন টিন্থ বলে। জুন টিন্থ একটা হচ্ছে বিশেষ দিবস বা একটা কালচারাল সিগনিফিকেন্সের দিন। এটা হচ্ছে যারা আফ্রিকান আমেরিকান বা ব্ল্যাক কমিউনিটি, ওরা হচ্ছে ইমানসিপেশন ডে, মানে ওদের স্বাধীনতার দিবস হিসেবে ওরা ওটা জুন টিন্থ বলে, ওটাকে জুনের 19 ওরা সেলিব্রেট করে। তো কালচারের ভেতর আমি যদি জুন টিন্থকে পার্টিকুলারলি টার্গেটে রেখে প্রোডাক্ট আনতে চাই, ওই পারপাসে আমি প্রোডাক্ট সেল করতে পারবো অনেক। শুধুমাত্র মানে ব্ল্যাক কালচার, ব্ল্যাক হেরিটেজ। ব্ল্যাক হেরিটেজ কেমন হয়? জুন টিন্থের আপনারা যদি ইয়ে করেন, দেখেন আফ্রিকান ডিজাইনের অনেকগুলা মাফলার আছে, মানে আফ্রিকান কালচারকে রিফ্লেক্ট করতেছে। তাদের ট্রাইবাল যে আর্ট ওয়ার্কগুলো আছে, ট্রাইবাল আর্ট ওয়ার্ক মানে বুঝুন, আফ্রিকান যে বিভিন্ন জাতিগোষ্ঠীগুলো আছে তাদের বিভিন্ন ইয়ে আছে, কেভ আর্ট বা তাদের নিজস্ব কিছু শিল্প আছে, হস্তশিল্প, নিজস্ব ঐতিহ্য। ওই আর্টগুলো কাপড়ে রিফ্লেক্ট হয়। তাহলে কি এটা ধর্মেরও কিছু একটা হবে? আমি তো অনেক ঈদের সময় যেমন ঈদের জন্য হ্যাঁ, ওয়ার্ডটা বলতো। তো এটা কালচার, এটা কালচার, কালচার, এটা কি কালচার দিতে পারে? হ্যাঁ, কালচার তো শুধু রিলিজিয়াস রিলিজিয়ন ছাড়া আগে এটা বলেন ঈদ, ঈদ ফেস্টিভ ফেস্টিভ হ্যাঁ, বিভিন্ন ফেস্টিভ্যাল। যেমন ঈদের জন্য যদি চিন্তা করি, ঈদের জন্য আমাদের প্রোডাক্টগুলো বা ঈদের মানে ঈদের জন্য কিরকম প্রোডাক্ট আসে মার্কেটে? পাঞ্জাবি বিভিন্ন পাঞ্জাবের ভিতরে আবার কি বেশি চলে এটা একটু বলুন। এবারে যেমন একটু কারণ বাংলায় চলছে মানে চুমকি দেখতে। চুমকি, এই যা পুঁতি। পুঁতি টাইপের আচ্ছা, মোদি টাইপের ধরন চলছে। এটা ছাড়া আমাকে একটা কথা বলুন যে ঈদ, পার্টিকুলারলি যদি ঈদে আমি ট্রেডিশনাল একটা ডিজাইন নিয়ে চিন্তা করি বা ট্রেডিশনাল একটা মানে ঈদের জন্য আমি পাঞ্জাবি আনবো, আবার পূজার জন্য পাঞ্জাবি আনবো, মেইন পার্থক্য কোন জায়গায় হবে একটু বলুন তো? তাহলে এটা নর্মাল পাঞ্জাবি, পাঞ্জাবি ওটা একটু কুর্তা টাইপের হবে পূজার জন্য, যেটা এই যে শাক দিয়ে ইয়ে করেছে ইয়ে। আমি পাঞ্জাবি বলছি, ধরুন কুর্তা তো একটা ডিফারেন্ট প্রোডাক্ট হয়ে গেল, কুর্তা বলে না এটাকে। কুর্তা তো হচ্ছে পাকিস্তানিরা যেটা পরে আর কি, ওই টাইপের হয়ে গেল। সাদা মাটা রাখলে মূলত কালারের উপর বেস করে একটা বড় পার্থক্য আসবে। ঈদের পাঞ্জাবিগুলোর মানে মোস্ট অফ দ্য কেস কালার কি হয়? হোয়াইট হয় সবচেয়ে বেশি। আর মুসলিমরা আবার পার্টিকুলারলি অনেকে গ্রিন পছন্দ করে। আর হিন্দুদের ক্ষেত্রে পাঞ্জাবিগুলো কেমন হয় কালার? ওরা রেড পছন্দ করে, রেড করে, ইয়েলো করে, এক কালার, এক কালার গ্রিন কালার। বেশি এক কালারের দিকে বেশি হতে হবে। হ্যাঁ, এক কালার দুই সাইডে এক কালার চলে, কিন্তু তখন দেখতেছেন কালারের উপর বেস করে আপনার কিন্তু আলাদা ইভেন্টে আলাদা প্রোডাক্ট আনতেছেন। আচ্ছা, পয়লা বৈশাখ থাকে। হ্যাঁ, পয়লা বৈশাখ থাকে। আর স্পেশালি এখন হচ্ছে এগুলো কিন্তু সব আপনারা মানে আপনাদের কি মনে হয় এগুলো তো রাতারাতি আসে নাই, এগুলো অনেকদিন অ্যানালাইসিস করে করে আনছে যে কাপল যে ড্রেসগুলো, যে শাড়ি আর পাঞ্জাবি ম্যাচ করে, যে একটা ওয়াইফ পছন্দ করবে বা ফিয়ান্সে বা গার্লফ্রেন্ড সে পছন্দ করবে, এখন হাজব্যান্ড বা বয়ফ্রেন্ডেরও একসাথে দুটো কিনতে হচ্ছে। এটা হচ্ছে কি কনজিউমার হ্যাবিট চেঞ্জ করতে বাধ্য করা, যে আপনার দরকার একটা, আপনার মনে হচ্ছে না আমার পাঞ্জাবি দরকার নেই, কিন্তু এখন কিনতে হবে। এগুলো এমনি আসে না, এগুলো অনেক মার্কেট অ্যানালাইসিস করে করে এগুলো বের করা হয়েছে। ওকে, তাহলে সে রিসার্চ করার পর এই বাকি যে তিনটা জিনিস, প্ল্যান প্রডিউস প্রমোট। এই প্ল্যান প্রডিউস প্রমোটটা মার্চেন্ডাইজার সে আসলে কার হয়ে কাজ করতেছে এটার উপর বেস করে তার একটি
যদি ইয়ের হয়ে কাজ করে সরাসরি সরাসরি একটা ফ্যাক্টরি হয়ে কাজ করে, তাহলে প্ল্যানার প্রডিউসার তার অনেক ইভেন্ট হয়, মানে তার অনেক ইয়ে থাকে, সরাসরি ইনভলভমেন্ট থাকে। আর সে যদি একটা বাইক হাউসের হয়ে কাজ করে, বা সে যদি একটা সরাসরি ব্র্যান্ডের হয়ে কাজ করে, যে ক্লোদিং ব্র্যান্ড যারা, যে H&M আছে, ওই যে রেগুলার আছে, তারপরে যারা আছে, ওদের জন্য যদি কাজ করতে হয় তখন কিন্তু তাকে প্রমোশন নিয়ে বেশি চিন্তা করতে হয়, তখন কিন্তু তাকে প্ল্যান প্রডিউস নিয়ে অত বেশি চিন্তা না করলেও হচ্ছে। তখন সে রিসার্চ করে আর প্রমোশনটা আমি কেমনি করবো, এটা কীভাবে আমি কনজিউমারকে খাওয়াবো, রেডি করবো কীভাবে, যে এটা আমি আনার পর যাতে সাথে সাথে স্টক আউট হয়ে যায়, সোল্ড আউট হয়ে যায়, তখন তাকে প্রমোশন নিয়ে কাজ করতে হবে। তাহলে মার্চেন্ডাইজারকে কিন্তু একটা ওয়াইড এরিয়া কভার করতে হচ্ছে, বা তার ওই রিলেটেড নলেজ থাকতে হচ্ছে, প্র্যাকটিক্যাল নলেজ। এমন না যে আমি বই পড়ে এই নলেজটা রেকর্ড করতে পারবো। তার ফ্যাশন সেন্স থাকতে হয়, তাকে সবসময় মাইন্ডফুল থাকতে হয়। মাইন্ডফুল মানে কি, যে এক একটা কালার কিন্তু এক একটা সিজনকে রিফ্লেক্ট করে। ইটারনাল সানশাইন অফ এ স্পটলেস মাইন্ড, একটা সিনেমা, জিম ক্যারি আর নায়িকাটা, টাইটানিকের নায়িকাটা, ওরা দুজন মিলে করছিল। ওখানে কিন্তু একটা জিনিস ছিল যে মেয়েটা তার নিজের যখন মন মেজাজ যেরকম থাকে, ওয়েদারের সাথে ম্যাচ করে তার চুলের রঙটা ওরকম করতো। যেমন বর্ষাকে আপনারা কি দিয়ে রিলেট করতে পারবেন? প্রত্যেকটা ঋতুর সাথে কিন্তু ইমোশন জড়িত থাকে, কালার জড়িত থাকে। কবিরা তাদের কাজে এগুলো রিফ্লেক্ট হয়, দেখা যায়। স্বাভাবিক ছেলে মানুষদের কাছ থেকে আমি এই রিলেটেড তাদের নলেজ থাকবে আমি আশাও করি না, কিন্তু এটা আমার টপিকের সাথে রিলেভেন্ট বলে আমি ডিসকাস করতেছি। যেমন গরমকালটা হচ্ছে উষ্ণতা দ্বারা রিফ্লেক্ট করে। গরমে হয়তো ডার্ক রেড, ব্রাইট রেড তারা হচ্ছে গরমকে ইয়ে করা যেতে পারে, ক্যারেক্টারাইজ করা যেতে পারে। বর্ষাকালটা হয় হচ্ছে হ্যাঁ, মানে সরোর সাথে রিলেট করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ব্ল্যাকটা একটু শীতকাল কি বলে, বর্ষাকালটা একটু ওয়েদার আপসেটিং থাকে, মানে একটা কান্না কান্না ভাব থাকে, ওই ব্লু দ্বারা আসলে ক্যারেক্টারাইজ করছিল। তারপরে শরৎটাও সামারের মতো, কিন্তু সামারের মতো তো তীব্র না, শরৎটা এনজয়েবল। হোয়াইট বলতেছে ওখানে হচ্ছে লাইট ইয়েলো দ্বারা রিফ্লেক্ট করছিল শরতের মতো। তারপরে শীতকাল হচ্ছে নিষ্প্রাণ, শীতকাল হচ্ছে সবার প্রাণ কেড়ে নেয়, গাছের পাতা শুকায় যায়, সেই সবুজের ঔজ্জ্বল্যটা থাকে না আমাদের একদম। ওইটা মনে হয় ব্ল্যাক নাকি হোয়াইট কি দ্বারা ছিল, তো অনেক মাইন্ডফুল হয়ে যাবে।